গল্পকরণে আপনারা শুনছেন বিখ্যাত ব্লগার পিনাকি ভট্টাচার্যের লেখা ইতিহাস ভিত্তিক বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর চতুর্থ পর্ব আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জহির রায়হানের বাসায় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী বলেছিলেন, স্বাধীন দেশে এমন একজন ব্যক্তিকে হারালাম যাকে এখন আমাদের খুব বেশি প্রয়োজন। যা ঘটল তা আমাদের সকলের ব্যর্থতা। পত্রপত্রিকায় জহির রায়হানের হারিয়ে যাওয়ার খবর বের হতে লাগল। অনেকগুলো নতুন সিনেমা বানানোর কথা ছিল তার। ভাষা আন্দোলন নিয়েও একটা সিনেমা বানানোর কথা ছিল, নামও দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি। ঘটনার দিন জহির রায়হান তার যে গাড়িটা রেখে সেনাবাহিনীর সঙ্গে ভাইয়ের খোঁজে গিয়েছিলেন, সেই গাড়িটি পরদিন সোহরাওয়ার্দী উদ্যানের কাছ থেকে পাওয়া যায়। এর তালা ছিল ভাঙ্গা। জহির রায়হানের রহস্যজনক নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডায়েরি, নোটবুক, কাগজপত্রের ফাইল এবং মুক্তিযুদ্ধের সময় চিত্রায়িত অব্যবহৃত মূল্যবান ফিল্ম ফুটেজ সহ হারিয়ে যায়। সেই সঙ্গে হারিয়ে যায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তদন্ত কমিটির সমস্ত প্রামাণ্য তথ্য। এভাবেই জহির রায়হান চিরতরে হারিয়ে যান। জহির রায়হান নিখোঁজ হওয়ার মাস দেড়েক পর শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের বোন নাফিসা কবির, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার, জহির রায়হানের স্ত্রী সুচন্দা সহ 1971 সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সবাইকে বঙ্গভবনের গেটে অপেক্ষমান রাখেন। এক সময় শেখ মুজিবুর রহমান গেটের সামনে এসে বিক্ষোভ ও দেখা করার কারণ জানতে চাইলে তার সঙ্গে নাফিসা কবিরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেখ মুজিব বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেন, অনেকে তো দালালি করে মরেছে। নাফিসা কবির উত্তর দেন, বুদ্ধিজীবীরা কেউ দালালি করে মরেনি। দালালি যারা করেছে তারা এখনও বেঁচে আছে। সেই দালালদের বিচারের দাবি জানাতে এসেছে। পরের একদিন বর্দি অর্থাৎ জহির রায়হানের বড় বোন নাফিসা কবিরকে ডেকে নিয়ে শেখ মুজিব বললেন, জহিরের নিখোঁজ নিয়ে এরকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হয়ে যাবে। জহির সম্পর্কে বলতে গিয়ে জহির রায়হানের স্ত্রী সুচন্দার ছোট বোন নায়িকা ববিতা উল্লেখ করেন, ভারত থেকে ফিরে আসার পর একবার এক মিটিংয়ে তিনি বলেছিলেন, যুদ্ধের 9 মাস আমি কলকাতায় ছিলাম। আমি দেখেছি সেখানে কে কী করছে, কে দেশের জন্য কাজ করেছে আর কে নিজের আখের গুছিয়েছে। আমার কাছে সব রেকর্ড আছে, আমি সব ফাঁস করে দেব। এটাই জহির রায়হানের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। এজন্যই জহিরকে ফাঁদে ফেলে মিরপুর নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পনা মাফিক তাকে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে। প্রখ্যাত বামপন্থী সাংবাদিক নির্মল সেন লিখেছিলেন, সাম্প্রতিককালে জহির রায়হানের নিরুদ্দেশ হওয়া নিয়ে নতুন তথ্য শোনা গেছে। বলা হয়েছে যে পাকিস্তানি হানাদার বা অবাঙালিরা নয়, মুক্তিযোদ্ধাদের একটা অংশই জহির রায়হানকে খুন করেছে। মুক্তিযোদ্ধাদের এই অংশটির লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা এবং সঙ্গে সঙ্গে বামপন্থী বুদ্ধিজীবী সহ সামগ্রিকভাবে বামপন্থী শক্তিকে নিঃশেষ করে দেয়া। এরা নাকি বামপন্থী বুদ্ধিজীবীদের হত্যার একটা তালিকাও প্রণয়ন করেছিল। এদের ধারণা এই তালিকাটি জহির রায়হানের হাতে পড়েছিল। জহির রায়হানও জানত তার জীবন নিরাপদ নয়, তবুও সে ছিল ভাইয়ের সুখে মোহমান। তাই শহীদুল্লাহ কায়সারের নাম শুনেই সে ছুটে গিয়েছিল মিরপুরে। তারপর আর ফিরে আসেনি। এ মহলেই তাকে ডেকে নিয়ে খুন করেছে। তাহলে কোনটি সত্য? জহির রায়হানকে কারা গুম করেছে? পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, আল শামস, না রাজাকার, নাকি মুক্তিবাহিনীর একটা অংশ? স্পষ্ট করে বললে বলা যায়, মুক্তিবাহিনীর এই অংশটি মুজিব বাহিনী। 1971 সালে প্রবাসী স্বাধীন বাংলা সরকারের অজান্তে গড়ে ওঠা মুজিব বাহিনী সম্পর্কে অনেক পরস্পর বিরোধী তথ্য আছে। বিভিন্ন মহল থেকে বারবার বলা হয়েছে এ বাহিনী গড়ে উঠেছিল ভারতের সামরিক বাহিনীর জেনারেল উবান এর নেতৃত্বে। এ বাহিনী মিজোরাম ভারতীয় বাহিনীর সঙ্গে মিজোদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এদের দায়িত্ব ছিল রাজাকার, শান্তি কমিটি ও বাংলাদেশের বামপন্থীদের শেষ করে ফেলা। মুজিব বাহিনী সম্পর্কে এই কথাগুলো বারবার লেখা হয়েছে এবং হচ্ছে। কোনো মহল থেকেই এ বক্তব্যের প্রতিবাদ আসেনি। অথচ
দেশে মুজিব বাহিনীর অনেক নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং আছেন। তারা এ ব্যাপারে উচ্চবাচ্য করেননি, করছেন না। তাদের নীরবতা তাদের বিরুদ্ধে উত্থাপিত বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছে এবং জহির রায়হানের নিখোঁজ হওয়ার ব্যাপারেও মুজিব বাহিনীকে দায়ী বলে ধরে নেওয়া হচ্ছে। তবে সেদিনের প্রত্যক্ষদর্শী বলে দাবি করা বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধার নায়ক আমির হোসেন বলেন, বেলা 11টার দিকে তিনি ঢং ঢং পাগলা ঘণ্টির শব্দ শুনতে পান। আচমকা গুলি ছুটে আসতে থাকে চারপাশ থেকে। বাম দিকে তাকিয়ে দেখেন পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা লুটিয়ে পড়েছে। দ্রুত কাভার নেওয়ার জন্য আমির একটা ইটের স্তূপের পেছনে গাছের আড়ালে আশ্রয় নেন। সেখান থেকে তিনি দেখেন কিছুক্ষণ আগে পুলিশের পাশাপাশি জহির রায়হান দাঁড়িয়ে কথা বলছিলেন। তিনি বুকে হাত চেপে ধরে পাশে একটা দেয়ালের গায়ে পড়ে গেলেন। তার কাপড়ে রক্ত ভেসে যাচ্ছে। এরপর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়ে গেল। কিন্তু সিভিল পোশাকে শতাধিক বিহারি ও সাদা পোশাকের পাকিস্তানি সেনারা দক্ষিণ দিক থেকে ড্যাগার কিরিচ নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে এগিয়ে আসলো এবং পড়ে থাকা শত নিহতদের কোপাতে শুরু করল। উর্দুতে তারা চিৎকার করে বলছিল, কাউকে ছাড়া হবে না। তারপর তারা টেনে হিচড়ে পানির ট্যাঙ্কের পশ্চিম দিকে নিয়ে যেতে থাকে আহত নিহতদের দেহগুলো। এ সময় পড়ে থাকা জহির রায়হানকে 6 থেকে 7 জন বিহারি হাত, ঘাড়, কোমর ধরে টেনে নিয়ে যায় পানির ট্যাঙ্কের পশ্চিম দিকে। কিন্তু মিরপুর এই যুদ্ধের পরপরই মুক্ত হলেও অন্যান্যদের মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও জহির রায়হানের মৃতদেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় পরিচ্ছেদ, ভিত্তিহীন তথ্য, উপাত্তহীন অমীমাংসিত সত্য। মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে, এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে 3রা জানুয়ারি 1972 সালে সোভিয়েত রাশিয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকা প্রভাদাতে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দুদিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদিতে প্রভাদার এই সংবাদ নিবন্ধের বাংলা ছাপা হয়। রুশ ভাষায় প্রভাদার নিবন্ধটির শিরোনাম ছিল, তারা এটা লুকাতে পারেনি। সেই নিবন্ধে এক লাইনে লেখা ছিল, সংবাদপত্র থেকে পাওয়া তথ্য অনুসারে 30 লাখের বেশি মানুষ নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হয়েছিল। প্রভাদার নিবন্ধেও কিন্তু নিহতের সংখ্যা 30 লাখ বলা হয়নি। 30 লাখ নিহত হওয়ার দাবিটি কোনো শক্ত তথ্যের ভিত্তির উপর দাঁড়িয়ে ছিল না। 30 লাখের দাবিকে শেখ মুজিব নিজে সমর্থন করায় এবং এর পক্ষে জোরালোভাবে অবস্থান নেয় 1971-এর গণহত্যা দিয়ে কোনো তথ্য অনুসন্ধান অসম্ভব হয়ে ওঠে। দাবিকৃত সংখ্যার কোনো বিশ্বাসযোগ্য উপাত্ত না থাকায় 1971-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের গণহত্যা দুঃখজনকভাবে জাতিসংঘের স্বীকৃতি পায়নি। 10 ডিসেম্বর 1971 পর্যন্ত স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত তথ্যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 3 লাখ বলে উল্লেখ করা হয়েছিল। আন্তর্জাতিক মহলেও মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা দাবি নিয়ে নানা প্রশ্ন শুরু হয়। প্রখ্যাত আমেরিকান সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক উইলিয়াম জে ড্রুমস লস অ্যাঞ্জেলেস টাইমসে লিখেন, বাংলাদেশে আমার অসংখ্য সফরের অভিজ্ঞতায় এবং গ্রামের জনগণের সাথে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি, 30 লাখ হত্যার দাবি এত বিপুলভাবে বাড়িয়ে বলা হয় যে তা অসম্ভব হতে বাধ্য। উইলিয়াম ড্রুমেন্ডের এই রিপোর্ট 1972-এর 6 জুন গার্ডিয়ানেও প্রকাশিত হয়। স্বদেশ প্রত্যাবর্তনের 2 সপ্তাহের মাথায় শেখ মুজিব মুক্তিযুদ্ধ চলাকালে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য 12 সদস্যের একটা তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুর রহিম কমিটির চেয়ারম্যান ছিলেন। 29 জানুয়ারি এই কমিটি গঠন সংক্রান্ত গেজেট নোটিফিকেশন করা হয়। 30 এপ্রিল এই কমিটির চূড়ান্ত রিপোর্ট জমা দেবার সময় বেঁধে দেওয়া হয়। হত্যাকাণ্ডের অভিযোগে জমা দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফিসে পাকিস্তানি বাহিনীর হাতে মোট 2000 মৃত্যুর অভিযোগ জমা হয়। এই তদন্ত কমিটির রিপোর্ট কখনো আলোর মুখ দেখেনি। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই তদন্ত কমিটি 56,743 জনের মৃত্যুর হিসাব করেছিল এবং এই হিসাব পূর্বে ঘোষিত 30 লাখের চাইতেও অস্বাভাবিক কম হওয়ায় এই রিপোর্টে উল্লেখিত সংখ্যা
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি। তখন থেকেই মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে একটা অমীমাংসিত বিষয় হিসেবে থেকে যায়। 28 এপ্রিল 1973-এ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে লেখা একখানা চিঠি দিয়ে বিশেষ দূত হিসেবে M.R. সিদ্দিকীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। সেই চিঠিতে অন্য অনেক কিছুর সঙ্গে তিনি গণহত্যায় আমার দেশে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে মর্মে উল্লেখ করেন, কিন্তু 30 লাখ হত্যার দাবি করেননি। মিলিশিয়া গঠন নিয়ে পিলখানা ইপিআর এ ব্যাপক গোলাগুলি। 4 ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদের পিলখানায় আসা। উদ্দেশ্য ছিল ইপিআর ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জাতীয় মিলিশিয়া গঠন করা। সেই মিলিশিয়া বাহিনীর প্রধান কার্যালয় হবে পিলখানাতেই। মিলিশিয়ার পরিচালক হিসেবে নিয়োগ পান সেক্টর কমান্ডার কর্নেল ANM নুরুজ্জামান। ইপিআরের বড় অংশ মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে অংশ নিলেও কিছু জেসিও ও এনসিও পাকিস্তানি বাহিনীর অধীনে কাজ করে। ইপিআরের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর অনুগত ও মুক্তিযোদ্ধা ইপিআর সদস্যদের নিয়ে নানান প্রশ্ন তুলতে থাকে। এই প্রশ্নগুলো ফয়সালার জন্য একটা স্ক্রিনিং কমিটি গঠন করা হয়। এদিকে ওই জেওসি এবং এনসিওদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। 16 ফেব্রুয়ারি সকালে নুরুজ্জামান পিলখানায় গেলে ইপিআর সদস্যদের একটা অংশ তার উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা নুরুজ্জামানকে কিল ঘুষে মারতে থাকে। ব্যারাকে অবস্থানরত মুক্তিযোদ্ধারা এই খবর পেয়ে নুরুজ্জামানকে উদ্ধারের জন্য অস্ত্র নিয়ে এগিয়ে আসে। ইপিআরের হামলাকারী সদস্যরা এলোপাতারি গুলি চালাতে শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় আধা ঘন্টা ধরে ব্যাপক গুলি বিনিময় চলে। মুক্তিযোদ্ধারা নুরুজ্জামানকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে। নুরুজ্জামানের আক্রান্ত হবার খবর দ্রুত উসমানের কাছে পৌঁছে যায়। এমনকি শেখ মুজিবুরের কাছেও এই সংবাদ পৌঁছতে সময় লাগেনি। না লাগারই কথা। পিলখানায় আধা ঘন্টা ধরে গোলাগুলি হলে সারা শহরে খবর রটে যাওয়াটা স্বাভাবিক। ওসমানী সংঘাত ঠেকানোর জন্য সেখানে গেলেও পিলখানায় ঢুকতে পারেননি বা ঢোকার সাহস পাননি। কাল বিলম্ব না করে শেখ মুজিব নিজেই চলে আসেন পিলখানায়। গোলাগুলি বন্ধ হয়ে যায়। পিলখানার এই ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্ত রক্ষার জন্য বিডিআর এবং অন্য মুক্তিযোদ্ধাদের দিয়ে আলাদা বাহিনী তৈরি করা হবে। এই আলাদা বাহিনী পরে রক্ষী বাহিনী হিসেবে সংগঠিত হয় এবং হত্যা, অত্যাচার, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ইতিহাস তৈরি করে। আর সেই ইতিহাস দুর্ভাগ্যজনকভাবে চাপা পড়ে যায়। তৃতীয় পরিচ্ছেদ, মুক্তিযুদ্ধের বীরত্বের পদক। যুদ্ধ চলাকালে কয়েকজন মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে সাহসিকতার পদকে ভূষিত করেন। তবে সে সময় কোনো মেডেল বা সনদ ছিল না, শুধু চিঠির মাধ্যমে পদকপ্রাপ্তির কথা জানানো হতো। 1972 সালের প্রথম দিকে সেক্টর ও ফোর্স অধিনায়কদের তাদের অধীনস্থ অফিসার, সৈনিক ও বেসামরিক মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিষয়ে লিখিত আকারে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়। যুদ্ধের সময়ও ওই একই রকম কিছু কিছু প্রতিবেদন পাঠানো হয়েছিল। স্বাধীনতার পরপর ঢাকার মিন্টো রোডের জেনারেল ওসমানীর বাড়িতে কয়েকজন সেক্টর কমান্ডার মিলে সাহসিকতার পদকের তালিকা তৈরি করেন। জেনারেল ওসমানীর স্বাক্ষরে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ মুজিবুরের অনুমোদনের পর সে তালিকা পত্রপত্রিকায় প্রকাশিত হয়। সেই তালিকায় পদকপ্রাপ্তদের নাম দেখে মুক্তিযোদ্ধারা হতাশ হন। তাদের মধ্যে অনেকেই যুদ্ধে বীরত্ব দেখানোর কোনো সুযোগ ছিল না। অনেকে সম্মুখ যুদ্ধও করেনি। সব সেক্টর কমান্ডার যে সাহসিকতার সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন তার কোনো লিখিত প্রমাণ বা প্রতিবেদন ছিল না। নিয়মিত বাহিনীর কমান্ডাররা যারা সম্মুখ সমরে 9 মাস যুদ্ধ পরিচালনা করেছেন তাদের অনেকেই উপযুক্ত স্বীকৃতি দেওয়া হয়নি। তাছাড়া সরাসরি বা বাংলাদেশের অভ্যন্তরে কোনো যুদ্ধে লিপ্ত ছিলেন না এমন কিছু ব্যক্তিকেও সাহসিকতার পদক দেয়া হয়নি। এমন অনেকে সাহসিকতার পদক পান যারা মাঠের যুদ্ধের বদলে পরিকল্পনা, প্রশাসন, প্রচার, প্রশিক্ষণ ইত্যাদি ব্যাপারে ব্যস্ত ছিলেন। এ নিয়ে শেখ মুজিবুরের কাছে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মেজর মইনুল হোসেন। সঙ্গে সঙ্গে তিনি পদক তালিকায় রহিত করার আদেশ দেন। এ রহিতাদেশ
পরের দিনেই পত্রপত্রিকায় প্রকাশিত হয়, কিন্তু কয়েকদিন পরেই ওই রহিতাদেশ বাতিল করে আগের পদকগুলোকেই বহাল রাখা হয়। ফলে বিতর্কিত পদকপ্রাপ্তদের পদকগুলোই বহাল থেকে যায়। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে এমন অনেক ব্যক্তিদেরও, যারা যুদ্ধে 9 মাস বাংলাদেশের মাটিতে পাও রাখেনি। এই অভিমানে 4 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মাহবুব রব সাদি 72-এ তাকে প্রদত্ত বীর প্রতীক খেতাব বর্জন করেন। মাহবুব সাদি বলেছিলেন, আমি নিজে অন্তত 3 জনের কথা জানি যাদের বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া উচিত ছিল, কিন্তু দেয়া হয়নি। 1994 সালে পুনরায় তাকে পদক গ্রহণের আহ্বান জানানো হলে তখন তিনি প্রত্যাখ্যান করে বলেন, মুক্তিযুদ্ধে যারা বিভিন্ন পদক পেয়েছেন তাদের বীরত্ব ও অবদানকে খাটো করি না, কিন্তু অন্য যারা যথার্থ বীরত্ব প্রদর্শন করে এবং অবদান রেখেও যথাযথ মূল্যায়ন পায়নি, তাদের আত্মার প্রতি সম্মান দেখাতেই আমি এই খেতাব ও পদক বর্জন করছি। মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ হলেও সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ একজন বেসামরিক মুক্তিযোদ্ধাকেও দেওয়া হয়নি বলে এখনও অনেকে এ নিয়ে প্রশ্ন তোলেন। যদিও অনেকে বেসামরিক মুক্তিযোদ্ধা অন্যান্য বীরত্বের নিদর্শন রেখে মুক্তিযুদ্ধের শহীদী মৃত্যুবরণ করেছিলেন, শুধু তাই নয়, বীরশ্রেষ্ঠ উপাধির মতো বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবের ক্ষেত্রেও যুদ্ধে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রাধান্য পেয়েছেন। 7 নং সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানকেও বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটি তিনি ব্যবহার করেননি। খেতাব বিতরণের ভেতরে যে রাজনীতিটা ছিল সেটাকে তিনি শনাক্ত করতে পেরেছিলেন এবং সেটার বিরুদ্ধে তার একটা নীরব প্রতিবাদ ছিল। তিনি বলেছিলেন, খেতাবের রাজনীতিটি ছিল মুক্তিযোদ্ধাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এবং তাদের অহংকারী করে তোলার, বিশেষ ধরনের সুযোগ সুবিধা দাবির ব্যাপারেও লোভে বানানো ফেলার কাজ। অথচ মুক্তিযুদ্ধের মূল বৈশিষ্ট্য এবং অন্তর্নিহিত শক্তির উৎসই ছিল নির্লোভ মানুষদের ঐক্য। যুদ্ধক্ষেত্রে যে ঐক্য তৈরি হয়েছিল রাষ্ট্রের কর্তারা চাননি সেটি অটুট থাকুক, কারণ তাতে তাদের জন্য বিপদের আশঙ্কা ছিল। ঔপনিবেশিক শাসকের মতো তাদেরও নীতি ছিল বিভক্ত করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল। মুক্তিযোদ্ধারা পুরস্কারের লোভে যুদ্ধে যায়নি, তাদের সামনে একটা স্বপ্ন ছিল, সেটা হলো দেশের সব মানুষের জন্য মুক্তি ছিনিয়ে আনা। ওই স্বপ্নটি বাস্তবায়িত হতে দেয়া হবে না, এই সিদ্ধান্ত নিয়েই মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। তাদেরকে এমনকি অবৈধ দখলদারিত্বের ব্যাপারেও প্রত্যক্ষ আর পরোক্ষভাবে উৎসাহিত করা হয়েছিল। নজর ছিল তাদেরকে সন্তুষ্ট রাখার দিকে। এ অনেকটা ঘুষ দেওয়ার মতো, দিচ্ছি নাও, অসন্তোষকে প্রশ্রয় দিও না। রাষ্ট্রের পুঁজিবাদী শাসকেরা মুক্তিযোদ্ধাদের আদর্শবাদকে ওই যোদ্ধাদের অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতার চেয়ে অধিক বিপজ্জনক বলে বিবেচনা করতেন। কর্নেল জামান তার সহযোদ্ধাদেরকেও আদর্শচ্যুতিকরণের এই কারসাজিটা টের পেয়েছিলেন। 1973-এর 15ই ডিসেম্বর সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী যে পদকগুলো দেওয়া হয় তার মধ্যে 7 জন ছিলেন মরণোত্তর বীর শ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম, 175 জন বীর বিক্রম আর 426 জন পেলেন বীর প্রতীক। তদুপরি আশা করা গিয়েছিল পদকগুলো দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। স্বাধীন পতাকার নিচে বীরের মিছিল আন্দোলিত করবে গোটা দেশ ও জাতিকে, হাত ধরে বর্তমানকে নিয়ে যাবে ভবিষ্যতে। কিন্তু সেদিন সেই প্রত্যাশা পূরণ হয়নি। গোটা জাতিকে শুধু ঘোষণায় বন্দি করে পদকপ্রাপ্ত বা উত্তরাধিকারীদের জানিয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই সেদিন দেওয়া হয়নি কোনো পদক। আনুষ্ঠানিকভাবে বীরদের প্রিয়জনদের কাছে কেউ গ্রহণ করেনি জাতীয় মর্যাদার সংবাদ, কেননা ভয় ছিল রণক্ষেত্রের সত্যিকার যোদ্ধা বীরদের জয়গান ম্লান করে দেবে বীর সেজে বসা প্রতারকদের স্ব আরোপিত সম্মানকে। রাজনৈতিক আততায়ী যারা সেদিন রণক্ষেত্র থেকে অনেক দূরে থিয়েটার রোডে বসে নিজের উপর নিজেই চাপিয়ে দিয়েছিল সেনাপতির মর্যাদা, সেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল বাস্তব বীরত্বগাথাকে শুধু ঘোষণায় বন্দী করা। পঞ্চম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, দালাল গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধ আর বিচার। 91 নবাব রোডে আওয়ামী লীগের অফিসে দলীয় কর্মীদের সভা চলছে। প্রধান বক্তা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
1968 সালের 25 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, তখন এখানেই অফিস নিয়েছিলেন। 4 দিন আগে তিনি পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পেয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নিয়ে ফেলেছেন। স্বাধীন দেশ পাওয়ার আনন্দে আর প্রিয় নেতাকে কাছে পেয়ে টকবক করে ফুটছে আওয়ামী লীগের কর্মীরা। তিনি বক্তব্য শুরু করলেন। এক পর্যায়ে তার বক্তব্যে দলীয় কর্মীদের প্রতিশোধ গ্রহণের পথ পরিহার করার জন্য বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেন, দালালদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। 2 দিন আগে 12 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেও তিনি গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যাবে না বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, রোমহর্ষক হত্যাকাণ্ডের কাহিনী আমি শুনেছি, তবু বাংলার মানুষ এত নিচে নামবে না, বরং যা মানবিক তাই করবে। তবে অপরাধীদের আইন অনুযায়ী অবশ্যই বিচার করা হবে। 71-এর ঘাতক ও দালালদের বিরুদ্ধে চরম প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অনেকেই উত্তেজিত হয়েছিল। এমনকি দালালদের বিরুদ্ধে চরম প্রতিশোধ গ্রহণের জন্য আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকেও ঘন ঘন দাবি উত্থাপিত হতে থাকে। সেই কারণেই শেখ মুজিব প্রতিশোধ গ্রহণের পথ থেকে সরে আসার জন্য দলীয় কর্মীদের নিরস্ত্র করতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে প্রেসিডেন্ট ও সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য সদস্য 1971-এর মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞকে নজিরবিহীন বর্বরতা বলে উল্লেখ করে এর বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিরা জেনেভা কনভেনশনের সুবিধা পাওয়ার অধিকার হারিয়েছে বলেও তারা মত প্রকাশ করেন। তবে অবাক বিষয় হচ্ছে, স্বাধীনতা বিরোধী বলে কুখ্যাত খুনি দালালদের জনরোষ থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ সরকার 16 ডিসেম্বর থেকে প্রচেষ্টা চালানো শুরু করেন। 16 ডিসেম্বর বিকেল থেকে কুখ্যাত খুনি এবং দালালদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় জেলখানা। কুখ্যাত দালালদের কাছ থেকে সে সময় আওয়ামী লীগ সরকারের কাছে 11,000 লিখিত আবেদন পড়েছিল তাদেরকে জেলখানায় সরিয়ে নেওয়ার জন্য। এদের বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার কালক্ষেপণ নীতি গ্রহণ করে। দেশে ফিরে আসার 4 দিনের মাথায় আওয়ামী লীগ অফিসে তিনি দলীয় কর্মীদের প্রতিশোধ গ্রহণের পথ পরিহার করার জন্য বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেন, দালালদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। 26 এপ্রিল তিনি ভারতের স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক কুলদীপ নায়ারের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, যারা গণহত্যা করেছে তাদের রেহাই দেওয়া হবে না। এরা আমার 30 লাখ লোককে হত্যা করেছে। এদের ক্ষমা করলে ভবিষ্যৎ বংশধর এবং বিশ্ব সমাজ আমাদের ক্ষমা করবে না। বিভিন্ন মহল থেকে দালালদের বিচারের জন্য সংক্ষিপ্ত আদালতের দাবি ছিল, কিন্তু সেই দাবিকে উপেক্ষা করে 24 জানুয়ারি জারি করা হয় বাংলাদেশ দালাল অধ্যাদেশ 1972। এই আইন বলে যে সমস্ত কারণে ব্যক্তি বিশেষকে দালাল হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো হলো হানাদার বাহিনীকে সহায়তা সমর্থন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া অথবা পাক হানাদার বাহিনীকে বাংলাদেশে তাদের অবৈধ অবস্থান সুদৃঢ়করণে সহায়তা করতে দেশের ভেতরে বা বাইরে অপপ্রচার চালানো কিংবা হানাদার বাহিনীর কোনো প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করা বা উপনির্বাচনে অংশগ্রহণ করা। দালালদের বিচারের জন্য এই আইনে 2 বছরের জেল থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়। এই আদেশ অনুযায়ী আসামি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার অধিকার থাকলেও ফরিয়াদিকে ট্রাইব্যুনালের বিচার্য অপরাধের জন্য অন্য কোনো আদালতে বিচার প্রার্থনার অধিকার থেকে বঞ্চিত করা হয়। অদ্ভুতভাবে এই আইনে বলা হয়েছিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো অপরাধকে অপরাধ না বলেন তবে অন্য কারো কথা বিশ্বাস করা হবে না, অন্য কারো অভিযোগের ভিত্তিতে বিচার করা হবে না ট্রাইব্যুনালে, অন্য কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না। উল্লেখ্য, ওসিকে তুষ্ট করার মতো দালালদের আত্মীয় স্বজনের আর্থিক সচ্ছলতা ছিল। থানার ওসিকে তুষ্ট করেই সচ্ছল দালালেরা বিচার থেকে মুক্তি পেয়ে যায়। কিছুটা অসুবিধা এবং ভুল হবার সম্ভাবনা থাকলেও একটু উদ্যোগী হলে কারা কারা হানাদার বাহিনীর সক্রিয় সমর্থক ছিল তখন তা বের করা সম্ভব ছিল। দুর্ভাগ্যবশত এ ব্যাপারটি খুব পরিষ্কারভাবে করা সম্ভব হয়নি এবং গুজব এবং ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে অনেকেই। অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে বলা যায়, এই সমস্যাটি নির্ভুলভাবে মোকাবেলা করা হয়নি এবং
মিথ্যা অভিযোগের শিকার কাউকে কাউকে হতে হয়েছে। 28 মার্চ দালাল আইনে বিচারের জন্য সারা দেশে সমস্ত জেলায় মোট 73টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এপ্রিল মাস থেকে দালাল আইনের বিচার কাজ শুরু হয়। ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলার ট্রায়াল শুরু করেছিলেন, সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিলেন করাচির ডন পত্রিকার ঢাকা প্রতিনিধি মাহবুবুল আলম। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়ে মাহবুবুল আলমকে প্রেস সেক্রেটারি নিযুক্ত করেন। 71 সালের এপিপি অফিসের জেনারেল ম্যানেজার আবুল হাসিম ছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের গণসংযোগ অফিসার। সিএসপি রফিকুল্লাহ ছিলেন প্রধানমন্ত্রীর সেক্রেটারি। কুখ্যাত খুনি জেনারেল টিক্কা খানের পিএস অনু ইসলাম চাকরি পান গণভবনে। মুনায়েম খানের এডিসি ব্রিগেডিয়ার মশরুলকে শেখ মুজিব নিজে এডিসি পদে নিয়োগ দেন। পাকিস্তান আমলে তাজউদ্দিন আহমেদের উপর নজরদারির জন্য একটা টিম ছিল 303 নামে। ওই 303 টিমের সদস্য পিএসপি মতিউল ইসলামকে বসানো হয়েছে অর্থ সচিব পদে। 1971 সালে পাকিস্তান বাহিনীর গণহত্যা ধ্বংসলীলায় ঢাকা সিটির পুলিশের এসপি হিসেবে পাকিস্তান সরকারে চাকরি করেছেন ই.এ. চৌধুরী। স্বাধীনতার পর তিনি প্রমোশন পেয়ে ডিআইজি হন এবং গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করেছিলেন পুলিশ অফিসার এবিএস সফদর। স্বাধীনতার পর তিনি কিছুদিন জেলে ছিলেন। বিশেষ তদবিরে মুক্তি পেয়ে তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রীর গোয়েন্দা প্রধান। লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় কর্নেল রহমানের অবদান ছিল অনেক। তখন তিনি পাকিস্তান আর্মি সামরিক আদালত 1-এর বিচারক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিন, যিনি রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে নিযুক্ত হলেন রাষ্ট্রপতির সামরিক সচিব পদে। শেখ মুজিব সরকারে সেনা পুলিশের প্রধান হয়েছিলেন ক্যাপ্টেন হাকিম। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান আর্মির 31 ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন পরিচালনা করেন। আখাউড়া, তেলিয়াপাড়া এলাকার অনেক মুক্তিযোদ্ধা তার অপারেশনে শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোলাবারুদ সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্যান্স কোরের অফিসার লেফটেন্যান্ট মুদাব্বের ও লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশ বিভাগের উচ্চপদ লাভ করেন। এয়ার কমোডর আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আইএসআই এর ঢাকা প্রধান ছিলেন। স্বাধীনতার পর শেখ মুজিবুর সরকারের প্রশাসনে তিনি হলেন সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান। হানাদার বাহিনীর বহু সক্রিয় দালালও গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পেল। অন্যদিকে বহু নির্দোষ ব্যক্তিকেও ক্ষমতাসীনদের ব্যক্তিগত রোষানলে পড়ে সর্বস্ব হারাতে হয়েছিল। এমনকি যে কোর্টে দালালির অভিযোগে রাজাকার আলবদরের বিচার ও দণ্ডাদেশ প্রদান করা হতো, সে কোর্টের হাকিম নিয়োজিত হয়েছিলেন রাজাকার সর্দার। 30 নভেম্বর 1973 তথাকথিত সাধারণ ক্ষমা ঘোষণার আগে 31 অক্টোবর 1973 পর্যন্ত দালাল অধ্যাদেশ অভিযুক্ত মোট 37,471 জনের মধ্যে 2,848 জনের মামলার নিষ্পত্তি হয়েছিল। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছিল 752 জন, বাকি 2,096 জন বেকসুর খালাস পেয়ে যায়। প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয় মাত্র একজন রাজাকারকে। সেই রাজাকারের নাম চিকন আলী। পরবর্তী সময়ে হাইকোর্টে আপিল করে চিকন আলী 8 বছর 4 মাস জেল খেটে মুক্তি লাভ করেন। 1975 সালের 20 এপ্রিল পর্যন্ত দালাল আইনে 752 জনের সাজা হয়। তাদের মধ্যে 15, মতান্তরে 19 জনের মৃত্যুদণ্ড হয়েছিল। এই দালাল আইনে রাষ্ট্রের হাতে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছিল, তার অপব্যবহার করে বহু আওয়ামী লীগ কর্মী বেপরোয়াভাবে অত্যাচার, নির্যাতন ও ব্ল্যাকমেইলে মেতে ওঠেন। তারা এই আইন নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করেন বিধায় অনেক সত্যিকারের দুলাল ঘুষ কিংবা ব্যক্তিগত পরিচয়ের বদৌলতে আইনের নাগাল এড়িয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এদের একটা বিশেষ অংশ আওয়ামী লীগ কর্মীদের সহায়তায় গা ঢাকা দিতে সক্ষম হয়। ফলে এই আইনের বাস্তবায়ন প্রক্রিয়ায় এর গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে অসন্তোষ ও সন্দেহের দানা বেঁধে ওঠে।
তবে দালালদের বিচার যে সহজ হবে না তা ডক্টর আনিসুজ্জামানের সাথে তাজউদ্দিন আহমেদের আলাপে বোঝা যায়। যুদ্ধাপরাধীদের শাস্তি প্রসঙ্গে তাজউদ্দিন আহমেদ তাকে বলেন, চেষ্টা ত্রুটি হবে না, তবে কাজটি সহজ হবে না। তিনি বলেন, মার্কিনীদের চাপ আছে, তারা পাকিস্তানকে চাপ দিচ্ছে শেখ মুজিবকে ছেড়ে দিতে, ভারতকে চাপ দিচ্ছে যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে উপমহাদেশের পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে। এছাড়া যুদ্ধবন্দীদের বিচার বিষয়ে সোভিয়েত ইউনিয়ন ইচ্ছুক নয়, ভারতীয় উৎসাহী নয়। এ অবস্থায় কার জোরে আপনি বিচার করবেন? আর মূল অপরাধীদের বিচার না করতে পারলে তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে বাধ্য। পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান বলেন, জাতি পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের সমাধান না করে সরকার সারা দেশে দালাল ও কল্পিত শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যস্ত হয়েছেন। মনে হচ্ছে এটাই যেন সরকারের সবচেয়ে প্রধান কর্তব্য। তিনি জাতির জন্য জরুরি সেই মুহূর্তে বৃহত্তর ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন এবং মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের রাজনীতিবিদদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণার সুপারিশ করেন। তিনি দুঃখ করে বলেন, 1971 সালের আগে যারা বেপরোয়াভাবে বাংলাদেশ আন্দোলনের বিরোধিতা করেছিল তাদের অনেকে সরকারের উচ্চ পদে আসীন হয়েছেন। অথচ মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন থাকা সত্ত্বেও যারা পাক বাহিনীকে সমর্থন দান করতে বাধ্য হয়েছিল তাদের অনেকে গ্রেফতার করা হয়েছে, অনেকে দেশ থেকে বাধ্য হয়েছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই আইন জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেলেছে এবং এই আইনের মাধ্যমে বিচার একটা প্রহসনে পরিণত হয়েছে। দালালদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করে রাজনৈতিক নেতারা খুব সহজেই ঘুষ ও দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে এই পরিস্থিতি এমন এক স্তর পর্যন্ত উপনীত হয় যে ধর্মপ্রাণ সরল মুসলমানদেরও এই পরিস্থিতির খপ্পরে ফেলে হয়রানি বা প্রতারণা করা হয়। ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে পড়ে যে হিন্দু ভারতের উস্কানিতেই এই সমস্ত কাজ চালানো হচ্ছে। 2019 সালের 14 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো নথি পর্যালোচনা করে প্রথম ধাপে 10,789 জন রাজাকারের তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবমুক্ত করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, যারা 71 সালে রাজাকার, আল বদর, আল শামস বা স্বাধীনতা বিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল সেটুকু প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিস্ময়করভাবে মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী গোলাম আরিফ টিপুর নাম প্রকাশিত হয়। বরিশালের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেতা ডাক্তার মনীষা চক্রবর্তীর বাবা ও ঠাকুরমার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, একদিকে তার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম মুক্তিযোদ্ধার তালিকার গেজেটে 4113 পৃষ্ঠার 12 নম্বরে রয়েছে, অন্যদিকে নতুন প্রকাশ করা রাজাকার তালিকাতেও নাম উঠেছে তার। মনীষার ঠাকুরদা অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্তীর নামও রয়েছে মুক্তিযোদ্ধার তালিকায়, কিন্তু সুধীর কুমারের স্ত্রী অর্থাৎ মনীষার ঠাকুরমা উষারানী চক্রবর্তীর নাম স্থান পেয়েছে রাজাকারের তালিকায়। এই তালিকায় রাজনৈতিক পরিচয়ে জামাতে ইসলামের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে 52 জনকে, যদিও এই তালিকার কিছু খ্যাতনাম জামায়াতে ইসলামের নেতার নামের পাশে দলীয় পরিচয় দেয়া ছিল না। দ্বিতীয় পরিচ্ছেদ, সাধারণ ক্ষমা ঘোষণা। স্বাধীনতার পরে এই উজ্জ্বল বিকেলে শেখ মুজিবুরের কার্যালয়ে সাক্ষাৎকার নিচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। নানা বিষয়ের সাথে কথা বলে উঠল দালালদের বিচার ও ক্ষমা নিয়ে। আব্দুল গাফফার চৌধুরী দাবি নিয়েই শেখ মুজিবকে বলেন, অন্তত দালালদের পালের গোদাদের ছেড়ে দেওয়া উচিত হবে না। আব্দুল গাফফার চৌধুরীর এই আবেদন শুনে শেখ মুজিব হেসে বলেন, না না, তা হয় না, সকলকেই ছেড়ে দিতে হবে। আমার এই আসনে বসলে তোমাকেও তাই করতে হতো। আমি তো চেয়েছিলাম 93,000 পাকিস্তানি সৈন্যকে ছেড়ে দিয়ে অন্তত 195 জন যুদ্ধাপরাধী অফিসারের বিচার করতে। তাও পেরেছি কি? আমি একটা ছোট অনুন্নত দেশের নেতা, চারদিকে উন্নত বড় শক্তির চাপ,
ইচ্ছা থাকলে কি আর সব কাজ করা যায়? এই ঘটনার কিছুদিন পরেই 1973 সালের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকার লুইস এম সাইমন্স লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মুজিবকে এই মর্মে উপদেশ দিয়েছে যে ৭৩,০০০ সামরিক ও ২০,০০০ বেসামরিক ব্যক্তির বিচার হলে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নীতিভ্রষ্ট পাকিস্তানি জনগোষ্ঠী নিয়ে মহা সমস্যায় পড়ে যাবেন এবং এটি উপমহাদেশের শান্তি আলোচনাকে মারাত্মকভাবে বিনষ্ট করবে। সেই বছর ৩০ নভেম্বর একটা আকস্মিক সরকারি ঘোষণায় যেসব ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এমন সকল আটক ব্যক্তির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ইতিপূর্বেকার সমস্ত প্রতিশ্রুতি, জনসভায় ক্রন্দন, বিশ্ব মানব সমাজ ও ইতিহাসের কাছে দায়ী থাকার ভীতি প্রদর্শন করে দেয়া বক্তব্য, প্রতিজ্ঞা ইত্যাদি বিস্মৃত হয়ে শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে বিশেষ নির্দেশ দেন যে যেন ১ সপ্তাহের মধ্যে সমস্ত দালালকে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা দেশের ৩য় বিজয় দিবস পালনের উৎসবে শরিক হতে পারে। তিনি এই দালালদের দেশ গড়ার কাজে সামিল হওয়ার আহ্বান জানান। সাধারণ ক্ষমা ঘোষণার পর দালাল আইনে আটক ৭৩,০০০ অধিক ব্যক্তির ভেতর প্রায় ২৬,০০০ ছাড়া পায়। সাধারণ ক্ষমা ঘোষণায় বলা হয়, নরহত্যা, নারী ধর্ষণ এবং অগ্নিসংযোগ অথবা বিস্ফোরকের সাহায্যে ঘরবাড়ি ধ্বংস অথবা জলযান ধ্বংসের অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে না। যদি অপরাধীর অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সেসব অভিযুক্তদের সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে হবে এবং তাদের আত্মসমর্পণ করতে হবে এবং সেক্ষেত্রেই তারা সাধারণ ক্ষমার জন্য যোগ্য বিবেচিত হতে পারে, যদি তাদের বিরুদ্ধে উপরে উল্লেখিত অপরাধের অভিযোগ না থাকে। সাধারণ ক্ষমা ঘোষণার পরও ১১,০০০-এর বেশি ব্যক্তি যুদ্ধাপরাধের দায়ে কারাগারে আটক ছিল এবং তাদের বিচার কার্যক্রম চলছিল। কিন্তু পরবর্তী সময়ে ১৯৭৫-এর ৩১ ডিসেম্বর প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম সামরিক অধ্যাদেশ জারি করে দালাল আইন বাতিল করেন। থেমে যায় যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম। সাধারণ ক্ষমা ঘোষণার ১ সপ্তাহের মধ্যেই মালেক মন্ত্রিসভার সদস্যবর্গ, কেন্দ্রীয় শান্তি কমিটি ও শান্তি কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী হত্যার চক্রান্তকারী দালাল সহ মূল স্বাধীনতা বিরোধীরা জেল থেকে বেরিয়ে আসে। ২৬শে মার্চ ১৯৭৫ স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে প্রদত্ত এক ভাষণে অত্যন্ত ব্যথিত কণ্ঠে মুজিব বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি তাদের বিচার করিনি, আমি তাদের ক্ষমা করেছি, কেননা আমি এশিয়া এবং বিশ্বের বন্ধুত্ব চেয়েছিলাম। এভাবে মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড পরিচালনাকারী উন্মাদদের আবার স্বজন হারানোর জনতার মাঝে ছেড়ে দেয়া হয়। এই সাধারণ ক্ষমা ঘোষণার পরও সরকারি গেজেটে আত্মগোপনকারী দালালদের নাম, ঠিকানা সহ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ, অন্যথায় সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করার সমন প্রকাশিত হতে থাকে, কারণ ইতিমধ্যেই তা মুদ্রিত হয়ে গিয়েছিল। ৭১-এর ঘাতক ও দালালদের কেন ক্ষমা করা হলো, এ নিয়ে আওয়ামী মহল ও বিরোধী দলের ধারণা সম্পূর্ণ বিপরীতমুখী। আওয়ামী লীগের আবেগাক্রান্তরা মনে করেন দালালদের ক্ষমা করা ছিল বঙ্গবন্ধুর মহানুভবতা, দালালদের পুনর্বাসনের জন্য তাকে কোনোভাবে দায়ী করা যাবে না। অপেক্ষাকৃত যুক্তিবাদদের বক্তব্য, পাকিস্তানে আটকা পড়া বাঙালিদের উদ্ধার করার জন্য দালালদের ক্ষমা করতে তিনি বাধ্য হয়েছিলেন। বিরোধী পক্ষ অবশ্য এই যুক্তি খণ্ডন করে বলেছেন, আটকা পড়া বাঙালিদের মুক্তির জন্য ৯৬,০০০ যুদ্ধবন্দী যথেষ্ট ছিল। বিরোধীদের কেউই এভাবে মূল্যায়ন করেছেন। আওয়ামী লীগের মধ্যে সামগ্রিকভাবে যদি সাম্প্রদায়িক ভারত ও সোভিয়েত বিরোধী ও মার্কিনপন্থী শক্তিসমূহের প্রভাব বৃদ্ধি না হতো, তাহলে এই ক্ষমা প্রদর্শন করা আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব হতো না। এই পরিবর্তন যদি না ঘটত, তাহলে ১৯৭১ সালের ডিসেম্বর এবং ১৯৭২ সালের প্রথমে যাদেরকে বাংলাদেশের জাতশত্রু হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই জাতশত্রুদের দেশ গড়ার কাজে আহ্বান জানানো বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বারা কিছুতেই সম্ভব হতো না। এই সাধারণ ক্ষমা ঘোষণায় শহীদ মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবীদের মাতা, পিতা, স্ত্রী ও সন্তানরা ক্ষুব্ধ হন। স্বাধীনতা যুদ্ধে শহীদ তরুণ মুক্তিযোদ্ধা
রুমির মা লেখিকা জাহানারা ইমাম বলেছেন, গণহত্যা, বুদ্ধিজীবীদের হত্যায় যাদের ভূমিকা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল, স্বাধীনতার পরপরই তাদের ফাঁসি হওয়া উচিত ছিল, কিন্তু সাধারণ ক্ষমার জন্য তা হয়নি। তৎকালীন সরকারের সাধারণ ক্ষমার সিদ্ধান্ত ছিল মারাত্মক একটা ভুল। প্রখ্যাত সাংবাদিক শহীদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার বলেন, বর্তমানে রাজাকার আলবদরের যে দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে তা শেখ মুজিবুরের সাধারণ ক্ষমারই ফল। ওই ক্ষমা ছিল বিচার বুদ্ধিহীন। আওয়ামী লীগের প্রথম সারির কোনো নেতা যুদ্ধে আপনজন হারায়নি, ফলে স্বজন হারানোর ব্যথা তাদের জানা ছিল না। ঘাতকদের তারা সহজেই ক্ষমা করে দিতে পেরেছিলেন। দেশ স্বাধীন হবার একদিন আগে 15 ডিসেম্বর আলবদর রাজাকাররা এক পরিবারের 3 সহোদরকে ধরে নিয়ে হত্যা করে। পরদিন 16 ডিসেম্বর যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিনে রায়ের বাজার বধ্যভূমিতে 3 ভাইয়ের লাশ পাওয়া যায়। এই 3 ভাই হচ্ছেন শহীদ বদিউজ্জামান বদি, শহীদ শাহজাহান ও শহীদ করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহান। শহীদ বদি পরিবারের মুখপাত্র হিসেবে মুক্তিযোদ্ধা শামসুল হুদা সাধারণ ক্ষমা সম্পর্কে বলেন, রাষ্ট্রপ্রধান যে কাউকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা লাখ লাখ স্বাধীনতাকামী লোককে হত্যা করেছিল তাদের ক্ষমা করে দেয়া ছিল অমার্জনীয় অপরাধ, ছিল একটা চরম ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, শুধু ক্ষমা নয়, ওই সরকার শহীদ পরিবারগুলোর প্রতি ন্যূনতম কৃতজ্ঞতাও প্রদর্শন করেনি। শহীদ বদির পুত্র তুরান বলে যে, আমার পিতা হত্যাকারীদের বিচার না হওয়ায় আমি স্তব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম সৈনিক শহীদ ডাক্তার মর্তুজার স্ত্রী মিসেস মর্তুজা বলেন, যাদের প্রাণ গেছে তাদের আত্মীয় স্বজনরাই বুঝতে পেরেছেন শেখ মুজিবুরের সাধারণ ক্ষমার মর্মান্তিক মর্ম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ বলেন, সাধারণ ক্ষমা ঘোষণা কোনোভাবেই উচিত হয়নি। সেদিন সাধারণ ক্ষমা না করা হলে অন্তত আমার স্বামীকে হত্যা করে কোথায় দাফন করা হয়েছিল তা জানতে পারতাম, কিন্তু সাধারণ ক্ষমার ফলে আমার স্বামীর বধ্যভূমির ঠিকানাও পাইনি। শহীদ অধ্যাপক মুজাফফর হায়দার চৌধুরীর স্ত্রী মনোয়ারা চৌধুরী বলেন, ঘাতকদের সাধারণ ক্ষমা করা হবে তা আমরা ভাবতে পারিনি, কিন্তু সরকার সাধারণ ক্ষমা করে দিল। আমরা ভেবেছিলাম শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে ঘাতকদের বিচার করবেন, কিন্তু তিনি তা করলেন না। শেখ মুজিব তো ব্যক্তিগতভাবেও আমাদের চিনতেন, সে চেনা জানাটুকু কাজে লাগল না। স্বাধীনতা যুদ্ধের শুরুতে নিহত জ্যোতির্ময় গুহ ঠাকুরতার স্ত্রী বাসন্তী গুহ ঠাকুরতা সাধারণ ক্ষমা সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই প্রশ্ন তোলেন, 195 জন যুদ্ধাপরাধী সামরিক অফিসারের কেন বিচার করা হলো না? শেখ মুজিব তো বহুবার বললেন যুদ্ধাপরাধী অফিসারদের বিচার করবেন, কিন্তু পারলেন না। আবার তিনি এদেশের ঘাতকদেরও ক্ষমা করে দিলেন। সেদিন অন্তত 2-1 ঘাতককেও যদি সাজা হতো তাহলে অনেক শহীদ পরিবারেই শান্তি পেত। শহীদ অধ্যাপক সিরাজুল হকের স্ত্রী বেগম সুরাইয়া খানম বলেন, ঘাতকদের আমরা তো ক্ষমা করিনি, ক্ষমা করেছে সরকার। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা পাইনি। এত সহজ, এত বছর পরে বিচার চাইবই বা কার কাছে? এদেশের সংবাদপত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব এবং দৈনিক ইত্তেফাকের মঞ্চের নেপথ্য কলমের লেখক সিরাজউদ্দিন হোসেনের পুত্র শাহিন রেজা নূর বলেন, শুধু সাধারণ ক্ষমা নয়, এর আগে বিচারের নামে প্রহসন করা হয়েছিল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুকৌশলে রেহাই দেওয়া হয়, অথচ যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ ছিল না তাদেরকে জেলে ঢুকানো হয়। এছাড়া যারা হত্যার মূল পরিকল্পনা করেছিল তারাও অদৃশ্য হাতের ছোঁয়ায় সকল দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। এরকম প্রহসনমূলক বিচারের পর আবার আসলো সাধারণ ক্ষমা। শাহিন রেজা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। এর সাথে একমাত্র তুলনা হয় জার্মান এক নায়ক হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের হত্যাকাণ্ডের, অথচ তৎকালীন সরকার জঘন্য হত্যাকারীদের ক্ষমা করে দিলেন। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছিল, আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তৎকালীন সরকারের অদূরদর্শিতায় প্রমাণিত হয়েছিল। শহীদ শেখ মোহাম্মদ আবদুল্লাহেল বাকির বৃদ্ধ পিতা শেখ আবদুল্লাহ বারী বলেন, শহীদদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই আওয়ামী লীগ সরকার 71-এর ঘাতকদের ক্ষমা করে দিল। এই ক্ষমা ছিল এক অদ্ভুত খেয়ালিপনা। পৃথিবীতে এমন ঘটনা নজিরবিহীন। খুনিদের ক্ষমা করে দিয়ে যে অবস্থা সৃষ্টি করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এটা অত্যন্ত সাধারণ বিষয় যে যারা হত্যা করে
তাদের বিচার হওয়া উচিত, কিন্তু তা হয়নি। আর এ বিচার না হওয়াটা অমার্জনীয় অপরাধ হয়েছে। এ কথা অস্বীকার করার উপায় নেই। ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমান দালালদের ক্ষমা করার ক্ষেত্রে মহানুভবতা দেখাতে পেরেছেন শ্রেণী স্বার্থ ও ভিন্ন বলে। ষষ্ঠ অধ্যায়, সংবিধান প্রণয়ন। এখতিয়ার বহির্ভূতভাবে প্রণীত সংবিধান। স্বাধীন বাংলাদেশের সরকার শপথ নেবে চুয়াডাঙ্গার মুক্তাঞ্চলে। তারিখ ঠিক হলো 14 এপ্রিল। খবরটা পৌঁছে গেল পাকিস্তানি বাহিনীর কাছে। ঠিক আগের দিন 13 এপ্রিল বিমান থেকে বোমা বর্ষণ করে পাকিস্তানি বাহিনীর চুয়াডাঙ্গা দখল করে নিল। সবাই চিন্তিত, কোথায় শপথ অনুষ্ঠান করা যায়। এমন জায়গায় করতে হবে যা হবে বাংলাদেশের ভূমিতে, কিন্তু যেখানে খুব সহজেই পাকিস্তানি বাহিনী আক্রমণ করে দখল করতে পারবে না। সমস্যা হলো নিরাপদ জায়গায় ফিরে আসাও যাবে। মানচিত্র দেখে সবাই মিলে মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানকে শপথের স্থান হিসেবে নির্ধারণ করল। ভারতের সীমান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিল এই আমবাগান। পলাশীর আমবাগানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, আর ঠিক এমনই এক আমবাগানে বাংলাদেশ নামে নতুন এক আধুনিক রিপাবলিকের প্রথম সরকার শপথ নেবে। এই কল্পনা হয়তো সকলকে আপ্লুত করেছিল। বৈদ্যনাথতলায় পাঠ করার জন্য ঘোষণাপত্র তৈরি করা হলো। অনেক খেটে খুঁটে ঘোষণাপত্রটি তৈরি করলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। সেটা দেখে দিলেন তাজউদ্দিন আহমেদ। ঘোষণাপত্রটি কোনো একজন অভিজ্ঞ আইনজ্ঞকে দেখানোর দরকার ছিল। আমিরুল ইসলাম ঘোষণাপত্র নিয়ে দেখা করতে গেলেন কলকাতা হাইকোর্টের ডাক সাইটে আইনজীবী সুব্রত রায় চৌধুরীর কাছে। নিরাপত্তার কারণে সুব্রত রায় চৌধুরীর কাছে নিজের আসল নাম জানায়নি আমিরুল ইসলাম। নিজেকে রহমত আলী পরিচয় দিয়ে বালিগঞ্জে সুব্রত রায় চৌধুরীর অভিজাত বাড়িতে গেলেন আমিরুল ইসলাম। নিতান্ত একজন যুবককে এমন গুরুত্বপূর্ণ দলিল নিয়ে আলোচনা করতে দেখে হয়তো সুব্রত রায় চৌধুরী অবাকই হয়েছিলেন। ঘোষণাপত্রটি হাতে নিয়ে পড়লেন সুব্রত রায় চৌধুরী। পড়তে পড়তেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। জিজ্ঞেস করলেন, কে লিখেছে এটা? আমিরুল ইসলাম কুণ্ঠিতভাবে জবাব দিলেন, আমি লিখেছি। সুব্রত রায় চৌধুরী আনন্দে লাফিয়ে উঠলেন, বললেন, অসাধারণ কাজ হয়েছে। এটা দাড়ি কমা সেমিকোলন পাল্টানোর দরকার নেই। তিনি বললেন, বাংলাদেশের স্বাধিকার প্রতিষ্ঠা যে আইনানুগ অধিকার, সেটা যে মানবাধিকার, এই ঘোষণাপত্রে তা চমৎকারভাবে ফুটে উঠেছে। সুব্রত রায় চৌধুরী এই ঘোষণাপত্র দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে এই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে জেনেসিস অফ বাংলাদেশ নামে এক কালজয়ী বই লিখে ফেললেন। শপথ অনুষ্ঠানে খুঁটিনাটি চেক করতে গিয়ে দেখা গেল জেনারেল উসমানীর সামরিক পোশাক নেই, অথচ তার সামরিক পোশাকেই শপথ অনুষ্ঠানে থাকতে হবে। ভারতীয় সেনাবাহিনীর কাছেও জেনারেল উসমানীর শরীরের মাপের কোনো সামরিক পোশাক পাওয়া গেল না। অগত্যা খাকি কাপড় কিনে জরুরি ভিত্তিতে পোশাক বানানোর অর্ডার দেওয়া হলো। 16 এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে সবাইকে জানানো হয়েছিল পরদিন ভোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একটা বিশেষ বার্তা দেয়া হবে। যারা এই বার্তা নিতে চান তারা যেন কাকডাকা ভোরে কলকাতার প্রেস ক্লাবে চলে আসেন। এদিকে আওয়ামী লীগের এমপি, এমএনও ও নেতাদের খবর দেওয়া হয় যেন তারা খুব সকালে সিনহা রোডে চলে আসেন। 100টা গাড়ি তৈরি রাখা হলো। সারা রাত আয়োজকদের চোখে উত্তেজনায় ঘুম নেই। সকাল হতেই কলকাতা প্রেস ক্লাব আর সিনহা রোডে জড়ো হওয়া আওয়ামী লীগের নেতা আর সাংবাদিকদের জানানো হলো, আজকে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান হবে বাংলাদেশের মাটিতে। সকলে উত্তেজিত এই অভূতপূর্ব খবর শোনার পর উত্তেজনা আর আনন্দে ভাসতে ভাসতে 17 এপ্রিল বেলা 11টার মধ্যেই সবাই বৈদ্যনাথ তলায় পৌঁছে গেলেন। চারদিকে লোকে লোকারণ্য। নেতাদের গার্ড অফ অনার দেয়া হলো। সৈয়দ নজরুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন। অধ্যাপক ইউসুফ আলী সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। আমরা ঘোষণা করলাম কেন আমাদের মুক্তিযুদ্ধ বৈধ এবং যুদ্ধে জিতে আমরা কেমন রাষ্ট্র গঠন করব। মুজিবনগর সরকার স্বাধীনতার মূলমন্ত্র ঘোষণা করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়নীতি বা ইনসাফ।
যুদ্ধে জিতে এই 3 নীতি বাস্তবায়নের জন্য সেদিন অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। অথচ যুদ্ধ শেষে 1972-এর সংবিধান রচনার সময় মূলমন্ত্র লিখিত হয় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আর সেই থেকে শুরু হলো সেকুলার এবং ধর্মপ্রাণ মানুষের পারস্পরিক সন্দেহ ও বিরোধ, বিভেদ আর অনৈক্যের যাত্রা। সংবিধান প্রণয়ের স্বীকৃতি পদ্ধতি হল সরাসরি জনগণের ভোটের মাধ্যমে শুধু সংবিধান প্রণয়ের জন্যই একটি সংবিধান সভার নির্বাচন। পাকিস্তানের 1970 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ গঠিত হয়েছিল বটে, তবে সেই গণপরিষদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের জন্য একটা নতুন সংবিধান প্রণয়ন। শেখ মুজিবুর রহমান নির্বাচনের আগে বারবার বলেছিলেন যে 6 দফা ও 11 দফার ভিত্তিতেই নতুন সংবিধান রচিত হবে। 1971 সালের 9 মাসের সর্বাত্মক প্রতিরোধ সংগ্রামে লাখ লাখ মানুষের জীবনদান, উদ্বাস্ত ও বিপন্ন হয়ে পড়া, অবর্ণনীয় অমানবিক অবস্থার মধ্যে বসবাস, বর্বর নির্যাতন, স্বজন হারানোর বেদনা, প্রতিরোধের স্পর্ধিত সাহস সবকিছু মিলিয়ে মানুষের চেহারার আমূল পরিবর্তন ঘটে যায়। অতি অল্প সময়ের মধ্যেই এই পরিবর্তন এত দ্রুত গতিতে এবং ব্যাপকভাবে ঘটে যে যুদ্ধের আগের মানুষ আর যুদ্ধকালীন এবং পরবর্তী মানুষের মধ্যে চেতনাগতভাবে পরিবর্তিত এক নতুন মানুষের উন্মেষ ঘটে। পাকিস্তানের নাগরিক যারা ছিলেন পরাধীন, স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে তাদের আত্মপ্রকাশ ঘটে। স্বাধীন বাংলাদেশ সরকার পাকিস্তানের গণপরিষদের সদস্যদের দিয়েই নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করে। 72 সালেই ভাসানী ন্যাপ প্রথম জেনারেল ইয়াহিয়া খানের অধীনে অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে পূর্ণ স্বায়ত্তশাসনের ম্যান্ডেট নিয়ে বিজয়ী ব্যক্তিদের দ্বারা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। মাওলানা ভাসানী বলেছিলেন, জেনারেল ইয়াহিয়া খানের 5 দফা শর্ত মেনে এই সদস্যরা নির্বাচনে গিয়েছিল। সেই নির্বাচনে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের জন্য জাতীয় পরিষদ তথা গণপরিষদ নির্বাচিত হয়েছিল। তৎসহ নির্বাচন হয়েছিল প্রাদেশিক পরিষদ। পাকিস্তান কায়েম থাকাকালে এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার পর এই 2 সময়ের ব্যবধান মাত্র 9 মাস হলেও রাজনৈতিক সচেতনতা, আশা আকাঙ্ক্ষা ও মূল্যবোধের দিক থেকে জনগণ অনেক এগিয়ে গেছে। মাওলানা ভাসানী ন্যাপের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় বলেন, বর্তমান গণপরিষদে ফ্যাসিস্ট ইয়াহিয়া সরকারের আইনগত কাঠামোর অধীনে নির্বাচিত সদস্যগণ 6 দফা দাবি আদায়ের জন্য জনগণের ম্যান্ডেট পেয়েছিল। সুতরাং দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সংগ্রামে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনায় তাদের কোনো অধিকার নেই। এছাড়া ন্যাপের মুজাফফর আহমেদ চৌধুরী 72-এর 21 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও অন্তর্বর্তীকালীন সংবিধানের জন্য আহ্বান জানান। এই সংবাদ সম্মেলনে তিনি গুরুতর প্রশ্নটি উত্থাপন করেন। তিনি বলেন, আরেকটি সাধারণ নির্বাচন না করে দেশের জন্য কোনো স্থায়ী সংবিধান গ্রহণ করা যেতে পারে না, কারণ স্বাধীনতা যুদ্ধকালে দেশে একটা গুণগত পরিবর্তন সাধন হয়েছে এবং এই পরিস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে জনগণের মতামত যাচাই ও বিবেচনা করার উদ্দেশ্যে অপর একটা নির্বাচন করা অপরিহার্য। এমনকি ছাত্রলীগের 2 প্রভাবশালী নেতা আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ নৈতিকতার প্রশ্ন উত্থাপন করে বলেন, পরিষদের সদস্যরা শতকরা 90 জনেই যেখানে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত না থেকে আরাম আয়েশে গা ভাসিয়ে দিয়ে এবং নানা ধরনের অসামাজিক কাজে লিপ্ত থেকে স্বাধীনতা যুদ্ধকালীন সম্পূর্ণ সময়টা ভারতে রাজনৈতিকভাবে নির্লিপ্ত জীবনযাপন করেছেন, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত একটা স্বাধীন ও সার্বভৌম দেশের শাসনতন্ত্র প্রণয়ের অধিকার সেসব গণপরিষদ সদস্যদের আদৌ আছে বলে দেশবাসী মনে করেন না। তারা আরও বলেন, 50 জনের অধিক পক্ষত্যাগী, দুর্নীতির দায়ে বহিষ্কৃত ও অনুপস্থিত গণপরিষদ সদস্যদের অবর্তমানে অর্থাৎ বাংলাদেশের 1 কোটিরও বেশি লোকের প্রতিনিধিত্ব ছাড়াই গণপরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এরকম একটা অসম্পূর্ণ সংসদ সংবিধান প্রণয়নের অধিকার রাখে কি না? যদিও সদ্য দায়িত্ব গ্রহণকারী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উল্লেখিত 0 আসনে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু এই উপনির্বাচনগুলো কখনো অনুষ্ঠিত হয়নি।
দেশে প্রত্যাবর্তনের পর 1972 সালের 10 জানুয়ারি যে বৈঠকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ্ধতির সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, ওই বৈঠকে তিনি বলেন, সংবিধান পরিষদকে আইন প্রণয়ন কিংবা মন্ত্রিসভার কাজকর্ম তদারকির কোনো ক্ষমতা দেওয়া হবে না। শেখ মুজিবুর রহমানের দেবতুল্য জনপ্রিয়তার মুখে কেউ এর প্রতিবাদ করতে সাহস করেনি। কেবল ব্যারিস্টার আমিরুল ইসলাম অনভিজ্ঞতা হেতু আপত্তি প্রকাশ করেন এবং মুজিবকে বোঝাবার চেষ্টা করেন যে অস্থায়ী সংবিধানের আদেশে খসড়া প্রণয়নের আগেই নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটা সভা অবশ্যই আহ্বান করা উচিত, আর আইন পরিষদকে আইন প্রণয়নের ক্ষমতা না দেওয়াও চরম অগণতান্ত্রিক হবে। শেখ মুজিবুর রহমান তাকে তিরস্কার করে থামিয়ে দেন এই বলে যে, তুমি একজন অনভিজ্ঞ যুবক, তুমি রাষ্ট্র এবং প্রশাসন সম্পর্কে কি এমন জ্ঞান রাখো? হ্যাঁ? আমিরুল ইসলাম ওই বৈঠকে নিজেকে স্টুপিড হিসেবে আবিষ্কার করলেন। অভিজ্ঞ ব্যক্তিরা কেউ তার সমর্থনে কিছু বলার সাহস পেলেন না। 1972 সালে 12 অক্টোবর খসড়া সংবিধান প্রস্তাব আকারে সংসদে উত্থাপন করা হলে মুজাফফর ন্যাপের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খসড়া শাসনতন্ত্র নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের সকল গুরুত্বপূর্ণ নেতাও 1956 সালে পাকিস্তানের সংবিধানের উপর জনরায় নেয়ার জন্য গণভোটের প্রস্তাব দিয়েছিলেন। যেসব ধারায় নিন্দা আওয়ামী লীগ 56 সালে করেছিল, হুবহু সেইগুলোই তারা স্বাধীন বাংলাদেশের সংবিধানে প্রবিষ্ট করিয়েছেন। 62 শাসনে শাসনতন্ত্র তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখে। বর্তমান শাসনতন্ত্রে প্রধানমন্ত্রীকে সেই রকম ক্ষমতায় দেওয়া হয়েছে। স্বতন্ত্র সদস্য মানবেন্দ্র লারমা বলেন, শাসনতন্ত্র বিলের প্রতিটি ধারাই প্রমাণ করে দেয় যে এক হাতে জনগণকে অধিকার দেওয়া হয়েছে, আবার অন্য হাতে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি দাবি করে তিনি বলেন, আমি সেই নির্যাতিত ও নিপীড়িত জাতিসত্তার একজন। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে বাঁচতে চাই, কিন্তু আমাদের দাবি আঞ্চলিক স্বায়ত্তশাসনের। খসড়া সংবিধানে আমাদের জাতিসত্তার কথা নেই। পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের বাইরে গেলে সদস্যপদ বাতিলের আদেশটিও খসড়া সংবিধানের একটা অনুচ্ছেদ হিসেবে সংযোজিত হয়। এই অনুচ্ছেদের কারণে গণপরিষদের কোনো সদস্য স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না। দলের মতের বাইরে কথা বলার কোনো অধিকার সংসদ সদস্যদের ছিল না। এই ধারাটি গণপরিষদকে কার্যত আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সঙ্গে একাকার করে ফেলেছিল। 1969 সালের জাতীয় পরিষদে আইয়ুব খান 1962 সালে সংবিধানের সংশোধনী বিল পেশ করেন এবং তখন আওয়ামী লীগ থেকে একই বৈশিষ্ট্যের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। শাসক শ্রেণী যে রাষ্ট্রের মৌলিক সবগুলো প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে অবিশ্বাস করে সংবিধানের এই ধারা তারই ইঙ্গিত দেয়। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কি জনগণ? সংবিধান পরিষ্কারভাবে ঘোষণা করেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু বিষয়টি এখনও শেষ হয়নি। বাক্যটি একটি সেমিকোলন চিহ্ন দিয়ে ঘোষণা করা হয়েছে। এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে। এখানে যে প্রশ্নটি স্বাভাবিকভাবে আসে তা হল, সংবিধান জনগণের এই ক্ষমতা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ প্রয়োগের মালিক প্রধানমন্ত্রী। সংবিধান উচ্চকণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সকল ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোটদানের অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের অন্য কোনো বিধান এই সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলেও আখেরে জনগণ দাস হয়ে যায়। রাষ্ট্রপতির ভূমিকা কি? সংবিধানের রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদ লক্ষ্য করলে দেখা যায়, কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কি না, এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোনো আদালতে সেই সম্পর্কে কোনো প্রশ্নে তদন্ত করিতে পারিবে না। অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সকল ক্ষমতা দিয়েছে বলে প্রাথমিক পাঠে মনে হয়,
তার কোনোটাই তার নাই। সবই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে বাধ্য। বিচারপতি বা নির্বাচন কমিশনের নিয়োগ, অর্থাৎ সকল সাংবিধানিক পদে নিয়োগ দান, যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দণ্ড মওকুফ, কোনো কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেননি। সংবিধান সাধারণভাবে পাঠ করলে মনে হতে পারে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। তিনি প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল নিয়োগ করার অধিকারী, কিংবা তিনি নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক বা সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা ও নিয়োগের ক্ষমতার অধিকারী। কিন্তু আগের অনুচ্ছেদ মনে রাখলেই পরিষ্কার হয়ে যাবে এ সকল ক্ষমতা প্রয়োগ দৃশ্যত রাষ্ট্রপতি কর্তৃক হলেও প্রকৃতপক্ষে তিনি প্রধানমন্ত্রীর ক্রীড়নক বৈকি কিছু নন। সংবিধান তাকে দিয়েছে অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা। তবে অনুচ্ছেদে এটাও বলা হয়েছে যে এমপি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। অর্থাৎ প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার নয়। এটি হল সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ক্ষমতা। রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগকৃত ক্ষমতার বাইরে সংবিধান প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করেছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ ও নিয়োগের অবসান ঘটানোর এখতিয়ারও সংবিধান প্রধানমন্ত্রীকেই দিয়েছে। মন্ত্রিসভাকে যদিও যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ করা হয়েছে, কিন্তু সংবিধানে রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনয়ন করার কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। উল্টো সংসদকে দলের কাছে জিম্মি করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান হন, তবে সংবিধান তার কাছে যে ক্ষমতা অর্পণ করেছে তা পুরাকালের সম্রাটদের জন্য ঈর্ষণীয়। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা যায় কি? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে? এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে করতে হবে? প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারী বা কার? তিনি কেমন করে সেটা করবেন? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্র বিষয়ক রাষ্ট্রপতিকে অবহিত করবেন, ঠিক আছে, কিন্তু অবহিত হয়ে থাকাই কি যথেষ্ট? যদি প্রধানমন্ত্রীর কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয় রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তার বিচার কে করবে? এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নেই। এভাবেই সংবিধানে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য বা দেশদ্রোহিতার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী, দোষী সাব্যস্ত ও বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নেই। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ বা অভিসংযোজন করা যায়, আর আমাদের এমন সংবিধান যাতে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা তো দূরে থাক, সাংবিধানিকভাবে তার কাছে জবাবদিহিতা চাইবার ও আদায় করবার কোনো সুযোগ নেই, ব্যবস্থাও নেই। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত ব্লগার পিনাকি ভট্টাচার্যের লেখা ইতিহাসের উপর নির্ভর করে বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর ৪র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।